ওয়েলকাম সুপো টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব কর্মধারী সমাস সম্পর্কে। যদি তোমাদের এই কর্মধারী সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা ভিডিওটা পুরো দেখবে। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করা হবে। সেই গুরুত্বপূর্ণ কথাটা কি আমি একটু বলে দিচ্ছি তোমাদের। কিভাবে তোমরা ব্যাকরণমূলক প্রশ্নের উত্তর দিবে, সেই উত্তরটা কিভাবে লিখতে হবে সে সম্পর্কে কিছু বলা হবে। অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে সেই উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের এই সমাজ যে অধ্যায়টি রয়েছে সেই সমাজ অধ্যায়ের পুরো ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা দেখে নিই এই কর্মধারী সমাস। প্রথমে আমরা দেখে নেব এই কর্মধারয় কথার অর্থ কি। কর্মধারয় কথার অর্থ হচ্ছে যে ধারণ করে বা ধরে। তাহলে কর্মধারয় কথার অর্থ কি? কর্মধারয় কথার অর্থ হচ্ছে যে ধারণ করে বা ধরে। আচ্ছা, এখানে তোমরা বলো তো, যে ধারণ করে এখানে নিশ্চয়ই একই ব্যক্তিকে বোঝাচ্ছে। একই ব্যক্তি ধারণ করছে বা একই ব্যক্তি ধরছে, তাই এটা হচ্ছে কি কর্মধারয় কথার অর্থ। এই কর্মধারয় শব্দটির ব্যাসবাক্য কি হবে? এই কর্মধারী শব্দটির ব্যাসবাক্য হবে যে করে সেই ধরে সমান সমান কর্মধারে, তাই তো? যে করে সেই ধরে ইজিক্যাল টু কর্মধারে। মানে একই ব্যক্তি করছে এবং ধরছে, তাই এটা হচ্ছে কি কর্মধারয়। আর আরেকটি উদাহরণ দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যিনি মাস্টার তিনি মশাই, তাই তো? মাস্টার মশাই। যিনি মাস্টার তিনি মশাই, মাস্টার মশাই। মানে আমরা যাকে মাস্টার বলছি তাকেই কিন্তু মশাই বলছি, মানে একই ব্যক্তি, তাই তো? একই ব্যক্তিকে আমরা মাস্টার মশাই বলছি। যিনি মাস্টার তিনি মশাই, একই ব্যক্তি। লাল যে শাড়ি, লাল শাড়ি একই বস্তু, তাই তো? লাল শাড়ি মানে শাড়িটাই তো লাল, একই বস্তুকে কিন্তু এখানে বোঝাচ্ছে। তাহলে এর দ্বারা আমরা কি বুঝতে চাইছি? এর দ্বারা আমরা এটাই বুঝতে চাইছি, যদি কোনো পদ অর্থাৎ যেটা সমাস নির্ণয় করতে দিবে আমাদের, সেই সমস্ত পদটা যদি একই ব্যক্তি বা একই বস্তু হয় তাহলে সেটা তোমরা বুঝে নেবে সেটা কর্মধারী সমাসের উদাহরণ। আবার বলছি, যদি সমস্ত পদ একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায় তাহলে সেটা হবে কর্মধারী সমাসের উদাহরণ। মাস্টার মশাই একই ব্যক্তিকে বোঝাচ্ছে, লাল শাড়ি একই বস্তুকে বোঝাচ্ছে, তাই মাস্টার মশাই লাল শাড়ি কর্মধারী সমাসের উদাহরণ। আশা করি এই যে কয়টা উদাহরণ যে আমি বললাম এই উদাহরণগুলো তোমাদের বোঝা গেছে। যদি বোঝা না যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আমরা দেখে নেব এই কর্মধারী সমাসের সংজ্ঞা। কর্মধারী সমাসের সংজ্ঞায় কি বলছে? যে সমাসে একই ব্যক্তি বা বস্তু বোঝাতে পূর্বপদ ও পরপদ গঠিত হয় যথাক্রমে বিশেষ্য ও বিশেষ্যে, কিংবা বিশেষণ ও বিশেষ্যে, কিংবা বিশেষণ ও বিশেষণে, এবং যার পরপদের অর্থ প্রধান হয় তাকে কর্মধারী সমাস বলে। সংজ্ঞাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। যে সমাসে একই ব্যক্তি বা বস্তু বোঝাবে, মানে উদাহরণটা খেয়াল করো, মাস্টার মশাই ছিল তো, মাস্টার মশাই একই ব্যক্তিকে বোঝাচ্ছে, লাল শাড়ি একই বস্তুকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে কি বললো? পূর্বপদ ও পরপদ গঠিত হয়, মানে একই ব্যক্তি বা বস্তু মিলে কিন্তু পূর্বপদ পরপদ গঠিত হয়। মাস্টার পূর্বপদ, মশাই পরপদ, দুটো কিন্তু পূর্বপদ ও পরপদ একই ব্যক্তিকে কিন্তু নিয়ে গঠিত হচ্ছে। তারপরে কি বলছে দেখো, বিশেষ্য ও বিশেষ্যে, মানে বিশেষ্যের সাথে বিশেষ্যের কিন্তু মিলিত হবে, বিশেষণের সাথে কিন্তু বিশেষ্য, কিংবা বিশেষণের সাথে বিশেষণ, এগুলোর সাথে কিন্তু অর্থাৎ পরপদ পূর্বপদ মিলিত হবে। তাহলে পূর্বপদ পরপদ কিভাবে মিলিত হচ্ছে? বিশেষ্য বা ও বিশেষ্যে, না কিংবা বিশেষণ ও বিশেষ্যে, কিংবা বিশেষণ ও বিশেষণে কিন্তু পূর্বপদ ও পরপদ মিলিত হবে। এবং শুধু মিলিত হবে না, আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে যেটা সমস্ত পদ থাকবে সেই সমস্ত পদের পরপদের অর্থ প্রাধান্য পাবে। কোন পদের অর্থ প্রাধান্য পাবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাকে আমরা কি বলবো? কর্মধারী সমাস বলবো। তাহলে এখানে কর্মধারী সমাসের সংজ্ঞা থেকে আমরা জানতে পারলাম যে সমস্ত পদটা একই ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে। দ্বিতীয়ত এটা আমরা বুঝতে পারলাম যে কর্মধারী সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে।
এবার আমরা দেখে নেব এই কর্মধারী সমাসের বৈশিষ্ট্য। বিশেষণ ও বিশেষ্য, বিশেষ্য ও বিশেষণ, বিশেষ্য ও বিশেষ্য, বিশেষণ ও বিশেষণ, এই সব ধরনের পদ যোগে কর্মধারী সমাস হয়। তাহলে কর্মধারী সমাস কিভাবে গঠিত হচ্ছে? বিশেষণ ও বিশেষ্য মিলে কর্মধারী সমাস গঠিত হচ্ছে, বিশেষ্য ও বিশেষণ মিলে কর্মধারী সমাস গঠিত হচ্ছে, বিশেষ্য ও বিশেষ্য মিলে, বিশেষণ ও বিশেষণ মিলে কিন্তু কর্মধারী সমাস গঠিত হচ্ছে। আর এই কর্মধারী সমাসে পূর্বপদ ও পরপদে শূন্য বিভক্তি হয়। কর্মধারী সমাসে কি হয়? পূর্বপদ এবং পরপদ উভয় পদই কিন্তু শূন্য বিভক্তি হচ্ছে। খেয়াল করো এর আগের উদাহরণে, এখানে খেয়াল করো লাল শাড়ি, লাল শাড়ি থেকে পূর্বপদ কি রয়েছে? লাল, শাড়ি পরপদ, দেখো দুটো পদেই কিন্তু শূন্য বিভক্তি রয়েছে। মাস্টার মশাই, মাস্টার মশাই, দুটো পদেই কিন্তু শূন্য বিভক্তি রয়েছে। তাই এটি হচ্ছে কর্মধারী সমাসের উদাহরণ। শুধু শূন্য বিভক্তি থাকবে এটা বলে কিন্তু তোমরা কর্মধারী সমাস করবে, এটা কিন্তু যাতে না হয়। সাথে এটাও খেয়াল রাখতে হবে যাতে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাতে হবে। কেন এই কথাটা বললাম? যদি আমরা বিভক্তি শূন্য দেখি তাহলে কিন্তু বাবা ও মা এটাও কিন্তু কর্মধারী সমাস হওয়া উচিত ছিল, কি তাই তো? কিন্তু বাবা ও মা কিন্তু কর্মধারী সমাস না, বাবা ও মা হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ, কারণ উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আর এখানে কি হচ্ছে, লাল শাড়ি বা মাস্টার মশাইয়ে শূন্য বিভক্তি আছে কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে বাবা মা একই ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাই বাবা মা কর্মধারী সমাস না, এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আশা করি বোঝা গেল। এবার এই কর্মধারী সমাসের প্রকারভেদ আমরা জেনে নেব। কর্মধারী সমাসের প্রকারভেদ হচ্ছে প্রধানত 3 প্রকার। তাহলে কর্মধারী সমাস প্রধানত কয় প্রকার? কর্মধারী সমাস প্রধানত 3 প্রকার। সাধারণ কর্মধারী সমাস, মধ্যপদলোপী কর্মধারী সমাস, উপমামূলক কর্মধারী সমাস। যদি কর্মধারী সমাস প্রধানত বলে তাহলে তোমরা এই 3টে ভাগ লিখবে। তারপরে দেখো কর্মধারী সমাসকে 5টি ভাগে ভাগ করা হয়। যদি প্রধান বলে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় তাহলে 3 ভাগ লিখবে। আর যদি বলে কর্মধারী সমাসকে মোট কত ভাগে ভাগ করা হয়, মোট কিন্তু 5 ভাগে ভাগ করা হয়। কি কি দেখো, সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। এই হচ্ছে কর্মধারী সমাসের মোট 5টি ভাগ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কর্মধারী সমাস কয় প্রকার, তখন তোমরা লিখবে কর্মধারী সমাস 5 প্রকার, এই পয়েন্টটা লিখবে। আবার বলছি, যদি প্রশ্ন আসে কর্মধারী সমাস কয় প্রকার, তখন তোমরা লিখবে কর্মধারী সমাস 5 প্রকার। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। আর যদি প্রশ্ন এইভাবে আসে কর্মধারী সমাস প্রধানত কয় প্রকার, তখন 3 প্রকার লিখবে। আশা করি বোঝা গেছে। এখানে খেয়াল রাখো যে কিভাবে কর্মধারী সমাসটা আমাদের ব্যাস বাক্য করতে হয়। যখন আমরা কর্মধারী সমাস ব্যাস বাক্য করব, কিভাবে করব, কি অ্যাড করতে হবে, কি নিয়ে ব্যাস বাক্যটা করতে হবে সেটা আমরা দেখে নিই। সাধারণ কর্মধারী সমাসে সাধারণত যে সর্বনাম এবং যিনি তিনি, যে সে, যা তা, এই সাপেক্ষ সর্বনাম ব্যবহার করে ব্যাস বাক্য নির্ণয় করতে হয়। সাধারণ কর্মধারী সমাসে ব্যাস বাক্য নির্ণয় করতে হলে কি করতে হবে? যে সে, যিনি তিনি, যা তা, এগুলো কিন্তু সর্বনাম ব্যবহার করে কর্মধারী সমাস অর্থাৎ সাধারণ কর্মধারী সমাস নির্ণয় করতে হবে। তাহলে এবার আমরা দেখে নিই এই সাধারণ কর্মধারী সমাস কি। কর্মধারী সমাসে উভয় পদ গঠিত হয় বিশেষ্য ও বিশেষ্যে, কিংবা বিশেষণ ও বিশেষ্যে, কিংবা বিশেষণ ও বিশেষণে। এটা কিন্তু খেয়াল রাখবে যে কোন সমাসে বিশেষ্য ও বিশেষ্যে, কিংবা বিশেষণ ও বিশেষ্যে, কিংবা বিশেষণ ও বিশেষণে পদ যোগে গঠিত হয়, কোন সমাস, তখন তোমরা বলবে সাধারণ কর্মধারী সমাস। তাহলে এই যে বিশেষ্য বিশেষ্য বললাম, বিশেষণ ও বিশেষ্য বললাম, বিশেষণ ও বিশেষণে, এবারে এদের আমরা রূপগুলো দেখে নিই। দেখো উভয় পদ বিশেষ্য, দেখো দুটো পদই কিন্তু বিশেষ্য। খেয়াল করো দেবর্ষী, এই দেবর্ষী সমস্ত পদকে আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে কি পাচ্ছি? যিনি দেব তিনি ঋষি, তাকে তো আমরা দেবর্ষী বলছি। এখানে খেয়াল করো দেবর্ষী একই তো ব্যক্তি, যেহেতু দেবর্ষী একই ব্যক্তি তাই দেবর্ষী হচ্ছে কর্মধারী সমাসের উদাহরণ। এবার প্রশ্ন হচ্ছে আমি এটা ব্যাস বাক্য কিভাবে করলাম? ব্যাস বাক্যটা এইভাবে আমি করলাম, যদি কোনো কারো নাম থাকে, কি বললাম, যদি কোনো কারো নাম থাকে আর সেই নামটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন তোমরা কিভাবে করবে? যিনি তিনি দিয়ে করবে। সে যে কারোর নাম হতে পারে।
যে কিছুর নাম হতে পারে, নাম হলে কিন্তু তোমরা বুঝে নেবে যে যিনি তিনি দিয়ে আমাদেরকে ব্যাস বাক্য করতে হবে। দেবর্ষি নাম একটা, যিনি দেব তিনি ঋষি, তাকে আমরা দেবর্ষি বলছি। শিবনাথ, যিনি শিব তিনি নাথ, একই ব্যক্তিকে বলছি শিবনাথ। ডাক্তার বাবু, যিনি ডাক্তার তিনি বাবু, ডাক্তার বাবু, একই ব্যক্তিকে বলছি। পিতৃদেব, যিনি পিতৃ, পিতৃদেব এখানে খেয়াল রাখবে, পিতৃ কথা যদি থাকে, কি পিতৃ কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা লিখবে পিতা, কি লিখবে পিতা। আর যদি মাতৃ থাকে তাহলে সেক্ষেত্রে লিখবে মাতা। এটা শুধু কর্মধারী সমাসের ক্ষেত্রে না, যে কোনো সমাসের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে। তাহলে পিতৃদেব কি হবে, যিনি পিতা তিনি দেব, পিতৃদেব। লাট সাহেব, যিনি লাট তিনি সাহেব, কারণ এখানে একই ব্যক্তি বোঝাচ্ছে। যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে তোমরা চোখ বন্ধ করে যিনি এবং তিনি দিয়ে ব্যাস বাক্য করবে। আশা করি কর্মধারী সমাস, সাধারণ কর্মধারী সমাসের যে ব্যাস বাক্য উভয় পদ বিশেষ্যযুক্ত সেটা কিভাবে করবে বোঝা গেল। এবার অনুরূপ কয়েকটি উদাহরণ দিয়েছি এই সাধারণ কর্মধারী সমাসে, সেগুলো দেখো। রাজর্ষি, ঋষি কবি, সম্রাট কবি, রাজ সন্ন্যাসী, ভোলানাথ, বৈদ্যনাথ, শিবশঙ্কর, রামকৃষ্ণ। এই যে এগুলো যে আমি দিয়েছি এইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ব্যাস বাক্য করার সময় এটা খেয়াল রাখবে, যদি একই ব্যক্তি হয় তাহলে চোখ বন্ধ করে তোমরা যিনি তিনি দিয়ে করবে। আশা করি বোঝা গেল। একই ব্যক্তি বলেছি কিন্তু বস্তু না, কিন্তু খেয়াল রাখবে শুধু ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু যিনি তিনি প্রযোজ্য হবে। আশা করি বোঝা গেছে। এবার আমরা দেখব পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। এই শব্দ যোগে কিন্তু কর্মধারী সমাসটা আমরা দেখব। নীল যে পদ্ম, নীল পদ্ম এটা হচ্ছে সমস্ত পদ। আচ্ছা, নীল পদ্ম কি নীল পদ্ম কি ব্যক্তি না বস্তু? নিশ্চয়ই ব্যক্তি না। যদি ব্যক্তি থাকতো তাহলে আমরা যিনি তিনি দিয়ে করতাম, কিন্তু নীল পদ্ম হচ্ছে একটা বস্তু। যদি কর্মধারী সমাসে একই বস্তুকে বোঝায় তাহলে ব্যাস বাক্য আমরা কিভাবে করব? তোমাদের কিছু করতে হবে না, শুধু মাঝখানে যে লাগাবে, শুধু মাঝখানে কি লাগাবে যে, তাহলে হয়ে যাবে কিন্তু ব্যাস বাক্য। আবার বলছি, কর্মধারী সমাসে যদি একই বস্তুকে বোঝায় তাহলে পূর্বপদ এবং পরপদের মাঝখানে শুধু যে বসাবো, হয়ে যাবে আমাদের ব্যাস বাক্য। দেখো উদাহরণগুলো দেখো, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। নীলপদ্ম, নীলপদ্ম একই বস্তুকে বোঝাচ্ছে, শুধু মাঝখানে আমরা যে লাগাবো, হয়ে যাবে নীল যে পদ্ম। তারপরে দেখো ঝরা পাতা, ঝরা পাতাতে, ঝরা পাতাটাতে একই বস্তু, পাতাটা তো একই বস্তু, তাই আমরা শুধু মাঝখানে যে লাগাবো, ঝরা যে পাতা। ডুবো জাহাজ, জাহাজটা তো একটা বস্তু, তাহলে এটাকে আমরা কি বলবো, ডুবো যে জাহাজ, মাঝখানে শুধু যে লাগাবো। গুপ্তচর, গুপ্ত যে চর। রুদ্রবীণা, রুদ্র যে বীণা। হেড পণ্ডিত, হেড যে পণ্ডিত। কাঁচা কলা, কাঁচা যে কলা। এখানে কাঁচা কলাটা এখানে খেয়াল রাখবে, এই কাঁচা কলা কাঁচকলাও হয়, অর্থাৎ এটি মিথ্যা সমাসও হয় কিন্তু। কালো সাপ, কালো যে সাপ। এখানে কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প কিন্তু নিত্য সমাসও হয়, এটা খেয়াল রাখবে। নষ্ট নীর, নষ্ট যে নীর। রাম ছাগল, রাম যে ছাগল। এটা উদাহরণ কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখে রাখবে ভালো করে। রাম ছাগল ব্যাস বাক্য কি হবে? রাম ছাগলের ব্যাস বাক্য হবে রাম যে ছাগল। এখানে রাম কথার অর্থ হচ্ছে বড়। কানা করি, কানা যে করি। বিমাতা, বি যে মাতা, বিমাতা। এটা উভয় পদ বিশেষণ যুক্ত কর্মধারী সমাসের উদাহরণ। উভয় পদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য যুক্ত কর্মধারী সমাসের উদাহরণ। এরপর আমরা দেখে নেব বিশেষণ ও বিশেষ্য যুগে কর্মধারী সমাসের উদাহরণ। তার আগে দেখো কয়েকটি অনুরূপ উদাহরণ দিয়েছি এই বিশেষণ ও বিশেষ্য যুগে কর্মধারী সমাস উদাহরণে, সেই উদাহরণগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কিছু কথা আমরা জেনে নিই এই বিশেষণ ও বিশেষ্য যুক্ত কর্মধারী সমাসেরই, যে কি বলছে, সমাসবদ্ধ পদের পূর্বাংশে মহান বা মহৎ অর্থে মহা থাকলে সাধারণ কর্মধারী সমাস হয়। যদি দেখবে তোমরা সমস্ত পদে পূর্বপদটা মহা অর্থাৎ মহা বা মহৎ বা মহান, তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু হবে। যদি শুরু হয় তাহলে সেটাও কিন্তু কর্মধারী সমাসের উদাহরণ হবে। আমি আবার বলছি, সমস্ত পদ যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে যদি শুরু হয়, মহান, মহৎ, মহা, তাহলে সেটা হবে কর্মধারী সমাসের উদাহরণ। এটা তো আমরা জেনে নিলাম, এটা কর্মধারী সমাসের উদাহরণ। ব্যাস বাক্যটা কিভাবে করব? কিছু করতে হবে না, শুধু মাঝখানে যে বসাবে। মহাশখ, এবার মহা থাকলে সেখানে লিখবে তোমরা মহান কথাটা। কি লিখবে? মহান।
আর তারপরে যে লাগাবে হয়ে যাবে। তো মহাশক, মহান যে শক, হয়ে গেল মহাশক। তারপরে কি অনুরূপ কয়েকটি উদাহরণ দিয়েছি। মহর্ষি, দেখো এখানে মহৎ আছে, তার মানে তোমরা এখানে লিখবে মহান যে ঋষি, মহর্ষি। মহামনীষী, মহা দিয়ে শুরু হয়েছে, তখন তোমরা লিখবে মহান যে মনীষী। আমি আবার বলছি, মহান, মহৎ, মহা এগুলো দিয়ে যদি শুরু হয় সমস্ত পদটা, সেটা কর্মধারয় সমাসের উদাহরণ হবে। আর মহা, মহান, মহৎ উঠিয়ে শুধু তোমরা ব্যাস বাক্য সময় মহান কথাটা লিখবে, আর তারপরে যে বসাবে, তারপরে পরপর যেটা থাকবে সেটা লিখে দেবে, হয়ে যাবে কিন্তু ব্যাস বাক্য। খুব সহজ নিয়ম। এবার তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবে। এবার দেখো উভয় পদ বিশেষণযুক্ত কর্মধারয় সমাসের উদাহরণ। উভয় পদ বিশেষণযুক্ত কর্মধারয় সমাসের উদাহরণ দেখো, পণ্ডিত মূর্খ। আচ্ছা, পণ্ডিত মূর্খ একই ব্যক্তিকে বলছি, যিনি পণ্ডিত তিনিই তো মূর্খ, তাহলে পণ্ডিত মূর্খ। কাঁচা পাকা, কাঁচা অথচ পাকা, উভয় পদ বিশেষণ, কাঁচা অথচ পাকা, তাই কাঁচা পাকা হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। শান্ত শিষ্ট, শান্ত অথচ শিষ্ট। সুপ্তথিত, আগে সুপ্ত পরে উত্থিত। আমি তোমাদের যে কর্মধারয় সমাসের যে উদাহরণগুলো দিয়েছি, সেই উদাহরণগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো না, তাহলে আশা করি এর বাইরে মনে হয় কর্মধারয় সমাসের উদাহরণ তোমরা পাবে না। অবশ্যই কিন্তু এই কর্মধারয় সমাসের ব্যাস বাক্যগুলো তোমরা অনুশীলন করবে, আর অসুবিধা হলে অবশ্যই জানাবে। কয়েকটি অনুরূপ উদাহরণ দিয়েছি বিশেষণ ও বিশেষণ যুক্ত। দেখো নীল লোহিত, স্নিগ্ধ জল, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই তোমাদের ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব 2 নম্বর, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসের সমাসবদ্ধ পদে ব্যাস বাক্যের মধ্যবর্তী ব্যাখ্যাধর্মী পদটি লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সেটাই মাঝখানের পদটা লুপ্ত পাবে, অর্থাৎ হারিয়ে যাবে, সেটাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন উদাহরণ দেখো, সিংহ চিহ্নিত আসন, এখানে মাঝখানে কি রয়েছে? চিহ্নিত। এই চিহ্নিত পদটি লোপ পেয়ে কি এসেছে? সিংহাসন। তাহলে মাঝখানে পদটি লোপ পেয়েছে, তাই সিংহাসন হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। সিংহদ্বার, এই যে সিংহ চিহ্নিত দ্বার, সিংহবেদী, পদ্মবেদী, জাহাজ বাড়ি, এগুলো অবশ্যই একই নিয়মে কিন্তু হবে, সবটার মাঝখানে শুধু চিহ্ন লাগবে। খুব সহজভাবে উদাহরণগুলো আমি সাজিয়ে দিয়েছি, তোমরা কিন্তু করবে এভাবে। দেখো এটা সবটার মাঝখানে কিন্তু কি লাগবে? চিহ্নিত শব্দটা লাগবে, আর লাগলেই তোমাদের ব্যাস বাক্যটা হয়ে যাবে। তারপর আরো কয়েকটি উদাহরণ দিয়েছি। দেখো যদি কোনো বিষয়ক যদি আসে, কাব্য বিষয়ক হোক, সাহিত্য বিষয়ক উদাহরণ হোক, তাহলে সেটাও কিন্তু কর্মধারয় সমাসের উদাহরণ হবে। আর ব্যাস বাক্য কিভাবে করতে হবে? কিছু করতে হবে না, শুধু মাঝখানে প্রধান বা অনুষ্ঠিত কথা দেখতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে সমস্ত পদের দ্বারা কি বোঝাতে চাইছে। গীতিনাট্য, গীতিনাট্য মানে কি? গীতি প্রধান নাটক বা নাট্য, গীতিনাট্য তাকে বলছি। কাব্যনাট্য, কাব্য প্রধান নাট্য। নাট্যকাব্য, নাট্য প্রধান কাব্য। শ্রুতি নাটক, শ্রুতি প্রধান নাটক। পথনাটক, পথে অনুষ্ঠিত নাটক। নাট্য সাহিত্য, নাট্য বিষয়ক সাহিত্য। কাব্য সাহিত্য, কাব্য বিষয়ক সাহিত্য। কথা সাহিত্য, কথা বিষয়ক সাহিত্য। গল্প সাহিত্য, গল্প বিষয়ক সাহিত্য। প্রবন্ধ সাহিত্য, প্রবন্ধ বিষয়ক সাহিত্য। দর্শন শাস্ত্র, দর্শন বিষয়ক সাহিত্য। এই সমস্ত কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ রয়েছে। এগুলো তোমরা উদাহরণগুলো প্র্যাকটিস করবে, অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে। কয়েকটি অনুরূপ উদাহরণ আমি এরপরের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো, সেই উদাহরণগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আমি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের আরো উদাহরণ এরপরের ভিডিওতে আমি দিব, সেই ভিডিওগুলো যদি তোমরা, সেই উদাহরণগুলো যদি তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের আরো অসুবিধা হবে না। আর এর বাইরেও মনে হয় উদাহরণগুলো পরীক্ষায় আসবে না। খুবই ইম্পর্টেন্ট উদাহরণগুলো এরপরের ভিডিওতে আমি দিয়ে দেবো। অবশ্যই তার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি তোমাদের ব্যাকরণে যদি প্রশ্ন আসে, কোনো সংজ্ঞামূলক প্রশ্ন, ধরে নাও একটি প্রশ্ন আসলো, নিত্য সমাস কাকে বলে? কি প্রশ্ন আসলো? নিত্য সমাস কাকে বলে? তখন তোমরা এর উত্তরটা কিভাবে লিখবে? তোমরা তোমাদের প্রশ্নে যেটা দাগ নম্বর থাকবে, সেই দাগ নম্বরটা দিলে, দেওয়ার পরে নিত্য সমাস বলে একটি পয়েন্ট করবে, পয়েন্ট করে এখানে কলন চিহ্ন দিবে। কলন চিহ্ন দেওয়ার পরে এর নিচে সুন্দর করে একটা আন্ডারলাইন করবে। তারপরে এখান থেকে তোমরা শুরু করবে নিত্য সমাস কাকে বলে। নিত্য সমাস লেখা হয়ে গেল সংজ্ঞা।
সংজ্ঞা লেখার পরে শেষে অবশ্যই একটা উদাহরণ তোমরা দিবে। আশা করি বোঝা গেল। তাহলে যদি প্রশ্ন আসে নিত্য সমাস কাকে বলে, অর্থাৎ কোনো সংজ্ঞামূলক যদি প্রশ্ন আসে, সেই সংজ্ঞামূলক প্রশ্ন তোমরা ব্যাকরণে কিভাবে লিখবে, সেই সংজ্ঞামূলক প্রশ্নের যে মূল পয়েন্টটা, সেই মূল পয়েন্টটা তোমরা খাতায় লিখবে সুন্দর করে দাগ নম্বর দিয়ে। দাগ নম্বর করে দিয়ে লেখার পরে কলন চিহ্ন দিবে, তারপর কলন চিহ্ন দেওয়ার পরে তারপর থেকে সেই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। আর অবশ্যই কিন্তু উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। যদি প্রশ্নে উদাহরণ যদি নাও চায়, তবুও কিন্তু তোমরা প্রশ্নের উত্তরে উদাহরণ দিবে। তাহলে বোঝা গেল যে সংজ্ঞাধর্মী প্রশ্ন ব্যাকরণে কিভাবে লিখতে হবে। যদি কোনো নির্ণয়মূলক প্রশ্ন আসে, কোনো কিছু নির্ণয় করতে বলছে, সে সমাস নির্ণয় করতে বলুক বা কারক নির্ণয় করতে বলুক, এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে, তাহলে সেটার উত্তর তোমরা কিভাবে খাতায় লিখবে সেটা এবার আমরা দেখব। যদি ধরো একটি প্রশ্ন আসলো দাগ নম্বর দিয়ে যে বাবা ও বাবা মা, এটা সমস্ত পদ দিল, সমস্ত পদ দিয়ে বলছে সমাস নির্ণয় করো, বললো তো। তখন তোমরা কি করবে, তখন বলছে সমাস নির্ণয় করো, তখন তোমরা বলবে প্রথমে দাগ নম্বর দিলে সুন্দর করে, দাগ নম্বর দেওয়ার পরে যেটা সমাস নির্ণয় করতে বলছে সেই সমস্ত পদটা কিন্তু সুন্দরভাবে লিখবে। লিখলে বাবা মা, লেখার পরে সেই সমস্ত পদের ব্যাস বাক্য করবে। কিভাবে ব্যাস বাক্য করবে, বাবা ও মা, ব্যাস বাক্য করেছ। ব্যাস বাক্য করার পরে এবার একটা সুন্দর করে ড্যাশ দিয়ে এই বাবা ও মা কোন সমাস, যে সমাস হবে সেই সমাসের নাম লিখবে, অর্থাৎ দ্বন্দ্ব সমাস। এইভাবে কিন্তু সমাস নির্ণয় কিন্তু করতে হবে পরীক্ষার খাতায়। বোঝা গেল। বাবা ও মা যদি সমাস নির্ণয় করতে বলে, তাহলে কিভাবে সমাস নির্ণয় করব, প্রথমে সমস্ত পদটা লিখব, লেখার পরে সমান চিহ্ন দিয়ে সে সমস্ত পদের ব্যাস বাক্য করব। ব্যাস বাক্য করার পর সুন্দর একটা একটা ড্যাশ দেব, ড্যাশ দেওয়ার পর সেই সমাসের নামটা আমরা লিখে দেব। এইভাবে কিন্তু আমরা সমাস নির্ণয়ের ক্ষেত্রে করব। এই গেল আমরা সংজ্ঞামূলক প্রশ্ন কিভাবে লিখবো সেটা জানলাম, নির্ণয়মূলক প্রশ্নের উত্তর কিভাবে দেবো সেটাও জানলাম। এবার যদি ধরো কোনো কিছুর পার্থক্য আসলো, সেই পার্থক্যটা কি লিখবো। ধরে নাও সন্ধি ও প্রশ্ন আসলো সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো, সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো, এটা পরীক্ষায় প্রশ্ন আসলো, তখন তোমরা উত্তরটা কিভাবে লিখবে। সুন্দর করে দাগ নম্বর দিয়েছো, দাগ নম্বর দেওয়ার পরে এই সন্ধি ও সমাসের একটা পয়েন্ট করলে, পয়েন্ট কি করবে, লিখলে পয়েন্টে সন্ধি ও সমাসের পার্থক্য, সন্ধি ও সমাসের পার্থক্য পয়েন্ট করেছো। পয়েন্ট করার পরে একটা কলন চিহ্ন দিবে, কলন চিহ্ন দেওয়ার পরে লিখবে যে এখান থেকে শুরু করবে, কোনো ছক করবে, কোনো ঘর কিছু করতে হবে না, তোমাদের পার্থক্য কিন্তু একটাই লিখতে হবে, তাই এখান থেকে শুরু করবে, লিখবে সন্ধি কিভাবে, সন্ধিতে কি বলতে চাইছে, সমাসে কি বলতে চাইছে। আশা করি বোঝা গেল সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্যটার উত্তরটা কিভাবে ব্যাকরণ খাতায় লিখবে। যে কোনো পার্থক্য আসুক না কেন, এইভাবে কিন্তু সেই পার্থক্যের অ্যান্সার তোমরা ব্যাকরণে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা নির্ণয়মূলক প্রশ্নের উত্তর কিভাবে দেবো সেটা জেনে নিলাম, পার্থক্যমূলক প্রশ্ন উত্তর কিভাবে দেবো সেটাও জেনে নিলাম, আর সংজ্ঞামূলক প্রশ্ন উত্তর কিভাবে দিব সেটাও আমরা কিন্তু জেনে নিলাম। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।